স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। 2 সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো যাবে আশা করছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তবে মালয়েশিয়া সরকারের কাছ থেকে শ্রমিকদের চাহিদাপত্র পাওয়ার পরই নির্দিষ্ট করে দিনক্ষণ বলা যাবে তিনি জানিয়েছেন। বিশেষ করে শিল্প, কৃষি, আবাসন খাতে তাদের শ্রমিকদের চাহিদার কথা উল্লেখ করেছেন মন্ত্রী। আজ আমরা আলোচনা করব মালয়েশিয়া মানব সম্পদ রপ্তানি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ এবং বায়রার মহাসচিব রুহুল আমিন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। মালয়েশিয়ায় 5টি খাতে G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে 15 লাখ কর্মী নিতে ফেব্রুয়ারি মাসে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এর একদিন পরেই বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শ্রমিক নেয়া বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়ার সরকার। গত 9 মাস ধরে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আশ্বাস আসে, কিন্তু খোলেনি শ্রমবাজার। মালয়েশিয়ার গণমাধ্যম এবং সুশীল সমাজের বিরোধিতার কারণে চুক্তি করেও এতদিন শ্রমিক নিতে পারেনি দেশটির সরকার, বলছেন বিশ্লেষকরা। তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি এবং সেখানে তারা মানে বিদেশি শ্রমিকদের ব্যাপারে এটি নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে, মালয়েশিয়ার বেকার জনগোষ্ঠী এবং অবৈধ অভিবাসীদের দিয়ে চাহিদা মেটাতে পারছে না সেদেশের সরকার। তাই এখন বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলতে আগ্রহী তারা। 5 মাস ওয়েট করার পরে দেখা গেল যে না, মালয়েশিয়ানরাও এই 3D কাজ করে না এবং ইলিগেল লোকরাও লিগেল করতে অনেকেই অনীহা প্রকাশ করে এবং এই ধরনের লোকদেরকে এমপ্লয়ারও কাজে নিতে অনীহা প্রকাশ করে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। বৈঠকে দ্রুত বাংলাদেশি শ্রমিক নেওয়ার আশ্বাস আসে মালয়েশিয়ার পক্ষ থেকে। আমরা বলছি যে রেডি, আমরা রেডি আছি, আপনারা ডিমান্ড পাঠান। ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন। মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যেতে খরচ পড়বে 34 থেকে 37 হাজার টাকা। প্রতি মাসে বেতন পাওয়া যাবে $400 থেকে $700। তবে কি পরিমাণ শ্রমিক নেওয়া হবে তা এখনই জানাতে রাজি নয় কোনো পক্ষ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব জাভেদ আহমেদ এবং জনাব রুহুল আমিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমে যে দীর্ঘ প্রতীক্ষার পরে এক সময় বন্ধ হয়েছিল, কিন্তু এখন G2G+ মাধ্যমে সরকার আশা করছে খুব শীঘ্রই আমরা মালয়েশিয়ার বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো যাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন G2G করেছিলাম একটা সময়, তখন কিছু বেশ বাজে অভিজ্ঞতা হয়েছিল আমাদের এবং এর ফলাফলটা আসলে আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। সেইখান থেকে, সেই ব্যর্থতা থেকে কি এমন শিক্ষা নিয়েছেন বা আমরা নিচ্ছি, যার ফলে আমরা যখন নতুন করে শুরু করতে যাচ্ছি G2G+ আমরা দ্রুত লোক পাঠাতে পারবো? ধন্যবাদ। আসলে মালয়েশিয়া বাংলাদেশের একটা তৃতীয় বৃহত্তম শ্রমবাজার, আমাদেরকে মাথায় রাখতে হবে এটা। এবং মালয়েশিয়ায় হচ্ছে যে এখানে কালচারাল, তারপরে ধর্মগত সব বিষয়ে একটা সিমিলারিটি আছে বাংলাদেশের সঙ্গে, যার কারণে আমাদের শ্রমিকরা আগ্রহী বেশি মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে। তো আমরা 18 ফেব্রুয়ারি সবাই জানেন যে আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছিলাম, তারপরে এটা কোনো কারণে স্থগিত হয়ে যায়। আবার আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই চলছে আলাপ আলোচনাগুলো, এটা একটা অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে এবার মাইগ্রেশনটা হবে। হ্যাঁ, যার কারণে কিছু টেকনিক্যাল সেটআপের ব্যাপার ছিল, সেগুলো আমরা খুবই সাকসেসফুলি করেছি। এবং ফাইনালি আপনার এই তো 2-1 দিন আগে আপনার মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এলেন এবং আমাদের সঙ্গে খুবই অনানুষ্ঠানিক একটা আলোচনার মধ্যে দিয়ে উনি একটা বার্তা দিয়ে গেলেন যে আমরা এখন সবকিছু শেষ করে নিয়ে এসেছি, তোমাদের কাছ থেকে এখন আমরা শ্রমিক নেব। ওনারা বলেছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, তারপরে প্লান্টেশন সেক্টরে, তারপরে আপনার এই যে অভিজ্ঞতার কারণে প্রথমবার আমরা দিতে পারিনি সময় মতো, সেটা বলি একটু যে G2G থেকে যে শিক্ষাটা হয়েছে আমাদের। G2G আপনার অ্যাকচুয়ালি সরকার থেকে সরকার, এখানে কোনো ব্যবসা তো জড়িত ছিল না। হ্যাঁ, আমরা বাইরা এখানে অনুপস্থিত ছিল, বা ওই এজেন্সি, ওদিকে যারা এজেন্সি তারা অনুপস্থিত ছিল। তো সরকার থেকে সরকার করতে গিয়ে যেটা হয়েছে যে আমরা খুব বেশি পরিমাণে লোক পাঠাতে পারিনি। আমরা আমাদের তরফে দ্যাট ইজ সাপ্লাই সাইড প্রিপারেশন ছিল, আমাদের প্রস্তুতি থাকলেও বাট ওইদিকে ডিমান্ড সাইড ওরা আমাদেরকে সেভাবে সাড়া দেয় নাই, যার কারণে আমরা প্রত্যাশা অনুযায়ী আমাদের লোকজন যায়নি। প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু সেই পরিমাণে লোক পাঠাতে পারি। ধন্যবাদ। জনাব রুহুল আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথমবার ছিল G2G, এখন বলা হচ্ছে G2G+, পার্থক্যটা কি? G2G-তে ছিল শুধু এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতো এবং G2G+-এ আমাদের প্রাইভেট রিক্রুটার্সরা ইনক্লুড হলো। তবে আমি এখানে আপনার প্রথম প্রশ্নের জবাবটা যেটা দিতে চাই যে না, এই G2G-টা আসলে ব্যর্থ হয়েছিল আমাদের কারণে না, এটা ব্যর্থ হয়েছিল মালয়েশিয়ার সরকারের কারণেই।
আমাদের বলতে বলতেছেন বাংলাদেশ আমাদের সরকারের কথা বাংলাদেশ বলছেন। সরকারের তরফ আচ্ছা, থেকে আমি কোনো ভাবছিলাম বাইরের কথা বলছি, আমি বাইরেকে বলিনি কিছু। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে আমাদের সাপ্লাই সাইড একদম ইনটেকই ছিল। আচ্ছা। মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে সেরকম ডিমান্ড আসে না, এটা হলো একটা। আরেকটা হলো যে G2G-টা ছিল শুধু প্ল্যান্টেশনের ক্ষেত্রে, শুধু একটা সেক্টরকে নিয়ে ছিল। এখন G2G প্লাসে আরো 2টা সেক্টর যোগ হলো, কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং। তো এখন 3টা সেক্টরে আমরা কাজ করতে পারবো। এক, প্রাইভেট রিক্রুটিং এজেন্সি এখানে থাকবে, বাট ওখানে এখনো এটা জি আছে, ওখানে কোনো ফ্রিল্যান্সার, কোনো কনসালটেন্ট, কোনো এখানে কি রিক্রুটিং এজেন্সি আমাদের সকল রিক্রুটিং এজেন্সি এখানে আসতে পারছে এখানে? অবশ্যই। এটাতে গভর্নমেন্ট 745-এর নাম পাঠিয়ে দিয়েছে, যাদের নামে এবার নতুন লাইসেন্স আসবে। এটা একটা চলমান প্রক্রিয়া, গভর্নমেন্ট পাঠাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোঅপারেশন একদম শুরু থেকে ছিল, এখন পর্যন্ত আছে। এটা একটা চলমান প্রক্রিয়া। 745 যে কালকে 800 হবে না তা না, যখনই কোনো লাইসেন্স আসতেছে এটা হচ্ছে। কিন্তু আমরা যেটা শিখেছি যে মালয়েশিয়াতে যখন G2G ছিল তখন প্রক্রিয়াটা ছিল অনেকটা ট্রেডিশনাল। এখন আমরা দেখেছি যে মালয়েশিয়া 96 সনে খুলেছিল, 2001-এ খুলেছিল, 2006-এ খুলেছিল, যতবারই খুলে ততবারই বন্ধ হয়। এই জিনিসটা মাথায় রেখে একটা মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছে, যেটাতে ট্রান্সপারেন্সি থাকবে। আগে যেরকম মানুষের ফেক ইন্স্যুরেন্স করতো, ওয়ার্কার অসুস্থ হলে চিকিৎসা পাইতো না, সেটা তারা পাবে। আগে বাংলাদেশে মেডিকেল হইতো, মেডিকেল হওয়ার পরে নাম পাঠিয়ে দেওয়ার পরে লোকজনের 1 মাস শোনার পরে বলতো যে ওরা ব্ল্যাক লিস্ট, 20 জনের ভিসা আসবে না। এই 20% ব্ল্যাক লিস্ট যে হতো, এই 20% প্রতারিত হতো। এগুলো আর এখন হবে না, এই সিস্টেমগুলো এখন আসছে। জনাব আহমেদ, অনলাইন এখন যেটা করা হচ্ছে, কতটা আগে যখন মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হতো বা ইউনিয়ন সেন্টারে যে মানুষরা রেজিস্ট্রেশন করেছিল, এখন কি সেখান থেকে লোক নেওয়া হবে নাকি নতুন ডাটাবেস করা হচ্ছে, কি বা এই ডাটাবেসটা কি হবে আসলে? G2G-র একটা অ্যাচিভমেন্ট হচ্ছে এটা যে আমরা একটা ডেটাবেস পেয়েছিলাম। পেয়েছিলাম, হ্যাঁ, একটা কিন্তু ডেটাবেস সেটা পেয়েছিলাম। কিন্তু স্ট্যাটিক ছিল, একটা database স্ট্যাটিক টা। ছিল, মানে কি ওইটা আপনার প্রতিনিয়তই কিন্তু নিবন্ধনের সুযোগ থেকে যাচ্ছে। তা থাকে। আপনি যে কোনো সময় আমাদের ডেমো অফিসে গেলে নিবন্ধিত হতে পারছেন আপনি। এটা একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা। এবং যখনই মানুষ জানবে যে এইখানে লোক নিয়োগের প্রয়োজন আছে, তখন বা লোক নিয়োগ হচ্ছে, সম্ভাবনা সৃষ্টি হলেই দেখবেন যে দলে দলে মানুষ আবার ওখানে গিয়ে অংশ হ্যাঁ, কিন্তু একজন ডাটা দেওয়ার পর সে কি এডিট করতে পারে কিনা, তার যদি অবস্থার পরিবর্তন হয় সে নতুন সেটা তথ্য- এডিট করবার, তথ্য হ্যাঁ, সুযোগ দিতে তৈরি পারবে হয়েছে, কিনা? সুযোগ তৈরি হয়েছে সেটা এডিট হয়েছে। করবার। হ্যাঁ, সুযোগ তৈরি হয়েছে এডিট করবার। ওখানে আমরা স্মার্ট হয়েছি, আগের চেয়ে অনেক বেশি স্মার্ট হয়েছি এখন আমরা। জনাব আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে যেটা বলছি আমরা যে মাইগ্রেশন কস্ট, যে কারণেই আসলে এই G2G বা G2G প্লাসের কথা এসছে। একটা সময় আমাদের দেশে থেকে মালয়েশিয়া লোক পাঠানোর ক্ষেত্রে মাইগ্রেশন কস্ট অনেক বেশি হয়েছিল এবং বলা হয়েছিল, বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছিল যে মালয়েশিয়া সরকারই চান যে শুধুমাত্র সরকারই হ্যান্ডেল করুক, কারণ লোক পাঠানোর ক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য চলছিল এবং এটার জন্য এক অর্থে অনেকেই বলেছেন যে আমাদের যারা রিক্রুটিং এজেন্সি তারাই দায়ী। আমি সেই প্রশ্নে আপনার কাছে আসবো, তার আগে জানতে চাইবো যে আসলে এখন আমরা কি নতুন করে কি শিক্ষা নিচ্ছি, যে কি ট্রান্সপারেন্সি আপনারা নিশ্চিত করতে পারবেন যে সরকার যেভাবে বলছে যত টাকা সিলিং ঠিক করা হবে তার মধ্যে লোক নেওয়া যাবে, সেটা এই ট্রান্সপারেন্সি কিভাবে আমি নিশ্চিত করবেন? এটাকে দুইভাবে ব্যাখ্যা দিতে পারি। যেরকম আপনি বলেছিলেন না প্রথম, যে G2G-তে কি ভুল ছিল এখন কি নাই। যেমন G2G-তে যেরকম ছিল একটা ইন্টারভিউ প্রসেস ছিল না, রাইট। হ্যাঁ, এখন ইন্টারভিউ প্রসেস আছে। সেম ভাবে যত প্রবলেম হচ্ছে ওই প্রবলেম থেকে আমরা শিখেছি। যেরকম এখন আপনি জানেন যে আমাদের এই 3 সেক্টরে আমরা কাজ করার জন্য বাইরে শুধু প্রস্তুতি না, আমাদের সম্মানিত সদস্যদের কাছে অনেক ট্রেনিং সেন্টার তারা নিজেরাও ডেভেলপ করেছে। আগে এত ট্রেনিং সেন্টার ছিল না, 2006-ও ছিল না। গভর্নমেন্টের টিটিসিগুলি আগের মতন নাই, এখনো অনেক ইমপ্রুভ হয়েছে ফিমেল মাইগ্রেশনের কারণে। এই জন্য আমরা কনস্ট্রাকশন সেক্টরে আগের চেয়ে আরও রিচ সাপ্লায়ার। আমরা অনেক, যেমন আগে আমরা 6G ওয়েল্ডার পাঠাতে পারতাম না, এগুলো আমরা পাঠাতে পারি। আগে গভর্নমেন্ট কিন্তু আসলে ব্যবসা করা গভর্নমেন্টের কাজ না, গভর্নমেন্ট রেগুলেট করে, আমাদেরকে রেগুলেট করে দেখে। এখন আমাদের স্টেক হোল্ডাররা যারা ধরেন অনেকে আছে প্রায় 28 বছর 29 বছর এই সেক্টরে কাজ করে, আমরা জানি পেইন অ্যান্ড প্লেজারটা কি। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়, ওনারা এই সেক্টরে হয়তো নতুন, কিন্তু এই সেক্টরের অনেক মাইক্রো লেভেলের অনেক প্রবলেম হয়, যেগুলি নাকি আমরা দেখেছি। দেখে এখন যেটা হয়েছে, যেরকম একটা ম্যানুফ্যাকচারিংয়ে একটা কি লুক লাগে, একটা চিকেন সাইজের লুক লাগে, প্ল্যান্টেশনে কি ধরনের লাগে, মালয়েশিয়ার প্ল্যান্টেশন কি হয়, এই মালয়েশিয়ার প্ল্যান্টেশনে কাজ করতে গেলে তাদের সেফটি কি, এবং তাদের এই প্ল্যান্টেশনে গাছ কোন লেভেলে কতটুকু গাছ হয় এবং কোন ধরনের কোন এরিয়ার লোকগুলি বেশি সুইটেবল, এই ধরনের অনেক মাইক্রো লেভেলের প্রবলেম আছে, যেগুলো নাকি বাইরের সদস্যরা যদি হ্যান্ডেল করে এই বাজারটাকে আরো ইফেক্টিভ করতে পারবে, বাজারটা সাস্টেনেবল হবে এবং আরো বড় হবে। হ্যাঁ, কিন্তু সেটা আমরা বলছি, কিন্তু আসলে
যদি কোনো কারাপশন হয়, যে সিলিং বলা হচ্ছে, যে মাইগ্রেশন কস্ট যেটা বলা হচ্ছে অভিবাসন ব্যয়, সেই ব্যয় আপনি বজায় রাখবেন কিভাবে, সেই চ্যালেঞ্জটা কিন্তু সবসময় থেকে যায়, সেইটা আসলে কিভাবে করবেন? মাইগ্রেশন কস্টের ব্যাপারে মালয়েশিয়ার ক্ষেত্রে কোনো আর সুযোগ নাই, এটা এমওইউ হয়েছে এবং ইট ইজ বিন অ্যাগ্রিড বাই দ্য বোথ গভর্নমেন্ট। সুতরাং এটার ব্যাপারে আমি বলবো, আমাদের সদস্যদেরকেও বলবো, এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমরা 34,000 মাইগ্রেশন কস্টের ভিতরে যেটা বলা আছে টিকিটও তারাই বিয়ে করবে। আচ্ছা, সেক্ষেত্রে এটা সম্ভব, সম্ভব, এটা কোনো অসম্ভব কিছু না। ধন্যবাদ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যশীলে। আজ আমরা আলোচনা করছি মালয়েশিয়ায় মানব সম্পদ রপ্তানি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ এবং বাইরের মহাসচিব রুহুল আমিন। জনাব আহমেদ, আপনার কাছে প্রশ্ন করছি, আমরা যখন বলছি G2G প্লাসের কথা, এর মানে হচ্ছে যে সরকারের সাথে বেসরকারি খাত যুক্ত হচ্ছে। এই প্লাসটা কি ইনক্লুসিভ, অর্থাৎ সব রিক্রুটিং এজেন্সি যারা বাংলাদেশ যারা লাইসেন্স পেয়েছে তারা কি এই 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 কর্মযজ্ঞে সম্পৃক্ত? হ্যাঁ, অবশ্যই সবাই মানে, কি? আমরা যে চুক্তি সম্পাদিত হয়েছে, যে সমঝোতা স্মারক, হ্যাঁ। সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার তার যে রিক্রুটিং এজেন্সি, যত নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি আছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের ক্লিন ইমেজ আছে, আমরা এদের নামের তালিকা পাঠিয়ে দেব। তো আমরা প্রথম ধাপে 745টা রিক্রুটিং এজেন্সি যারা নিবন্ধিত আমাদের সঙ্গে এবং আপনার যাদের ক্লিন ইমেজ, কোনো অভিযোগ নেই, এরকম পাঠিয়েছে। পরবর্তীতে আরো কিছু পাঠানো হয়েছে এবং এর পরের দায়িত্বটা হচ্ছে আপনার বাংলাদেশে যদি এই মুহূর্তে প্রায় 1200টির মতো রিক্রুটিং এজেন্সি থাকে, তার মধ্যে 745টা প্রথম ধাপে পাঠিয়েছি, 45টি পাঠাতে পারছে। পেরেছি আমরা। দ্বিতীয় ধাপে আরো কিছু গেছে, প্রায় 200 কিংবা এরকম 250 আপনি বলছেন এই 745টি ক্লিন ইমেজের কথা? ক্লিন ইমেজ এবং তারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ক্লিন ইমেজ, হ্যাঁ, এটা সংজ্ঞা কি? এর সংজ্ঞা মানে কি, যারা কাজ করছে, হ্যাঁ, যারা নিয়মিত কাজ করছে, লাইসেন্স ফি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়। এই অভিযোগটা কি আদালতের মাধ্যমে কিছু অভিযোগ, নাকি একেবারে একজনের চিঠি লিখে বললো যে এরা খারাপ লোক, এদেরকে বাদ দাও? আদালতের মাধ্যমে না, আসলে কিছু ব্যাপার থাকে আমাদের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী হয় কি, যে কোনো কি বলে আপনার যারা অভিবাসন প্রত্যাশী কেউ আপনার একটা কমপ্লেন করলো, হ্যাঁ, কমপ্লেন করলো কোনো একটা রিক্রুটিং এজেন্সির এগেইনস্টে, তো এটাকে আমরা একটা অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসি। এটা কি সরকার করছে? সরকার করে এটা, আমাদের বিএমইটি করে, মিনিস্ট্রি করে আমাদের, আচ্ছা। যে আমরা একটা অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসি। এরকম অবস্থায় কেউ কেউ অভিযুক্ত করা হয়, দণ্ডিত করা হয়, টাকা আদায় করা হয়, এরকম কিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে যারা নেই, এরকম অবস্থা যারা নেই, তাদের নামই কিন্তু আমরা পাঠিয়েছি। রুহুল আমিন, এর সাথে কি বাইরা সম্পৃক্ত? মানে যখন সরকার থেকে বলা হচ্ছে এরা অভিযুক্ত, আপনারা কি আপনাদের সদস্য পক্ষে বলেন যে হ্যাঁ আপনারাও, আপনাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, ওয়েটিং লাইন? এই ব্যাপারটা খুব কঠিন হয় না। যখন একজন লোক যখন 745টার নাম পাঠাচ্ছিল, তার বিরুদ্ধে হয়তো একটা অভিযোগ এসেছিল, জি, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং পরবর্তীতে তার নাম আবার প্রসেস হয়ে গেছে, পরে যাবে। তো এটা একটা চলমান প্রক্রিয়া, যিনি উনি তো আগেই বললেন চলমান প্রক্রিয়া। কিন্তু এখানে নাম পাঠিয়ে দেওয়ার পরে আমাদের দেশের কাজ সম্পন্ন হলো। এইবার যেহেতু ব্যবসা বাণিজ্য একটা প্রতিযোগিতার ব্যাপার, মালয়েশিয়ান গভর্নমেন্ট অনেক সময় এজেন্সি চুজ করে। মালয়েশিয়াতে অনেকের পারফরমেন্সে কেউ একটু বেশি পায়, কেউ কম পায়। তো সেই ক্ষেত্রে এখন নাম চলে যাওয়ার পরে সেখানে ওনারাই চয়েস করবে। সেটা ঠিক আছে, আমি বলছি যে এটাকে কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট নষ্ট করলো কিনা। আমরা যদি বাংলাদেশের লাইসেন্স প্রাপ্ত 1200টি প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে আমি পাঠালাম 745টি, এবং বেসড অন একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, সেইখানে বিজনেস কম্পিটিটিভনেস হারালো কিনা? কারণ এই লোকটা তো লাইসেন্স প্রাপ্ত, তার লাইসেন্সটা বাতিল হয়নি, তাহলে তার এইখানে কোনো নেপোটিজমের সুযোগ রয়েছে কিনা? আমি সেটাই এই জায়গাটায় আমরা বাইরা মনে করি তা না, এমন কোনো অভিযোগ বাইরা তো আসে নাই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমাকে অন্যায়ভাবে আমাকে নামটা প্রসেস হয়নি, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। এবং আমরা পার্সোনালিও যোগাযোগ করেছি, বলছে যে যেটা কালকে ঠিক হয়ে গেছে, কালকে এটার অভিযোগ ছিল, আজকে ঠিক হয়ে গেছে, পরশুদিন নাম চলে যাচ্ছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছে, এই নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। শুধু জিনিসটা যেটা হলো যে এই নাম যাওয়ার পরে মানে না যে 745 জনই কাজ করে, না, এটা কিন্তু এটা যেন কোনো ভুল মেসেজ না যায়, তারা কার সাথে কাজ করবে। এবং আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা আজকে বলতে চাই, আজকে এই টেলিভিশন চ্যানেলে যারা দেখছেন, যে এই নাম ইভেন মালয়েশিয়াতেও যাদের একটা ওয়েবসাইটে নামগুলি চলে আসছে, বাট ওখানে নাম যাওয়া মানে না যে আমরা প্রতিযোগিতা করে টাকা পয়সা দিয়ে আমরা কাজ পেয়ে গেলাম, না, এটা হলো একটা বেসিস কোয়ালিফিকেশন যে আপনি কাজ করতে পারবেন। রেস্ট
you are to do it by yourself. ধন্যবাদ জনাব আহমেদ। সরকারের পক্ষ থেকে আমি আপনাকে জানতে চাই যে যখন আমি এই বাকি প্রতিষ্ঠানগুলোকে রেকর্ডিং এজেন্সিকে সিঙ্গেল আউট করছি, বলছি এরা ভালো না, যাবত অভিযোগ আছে, তাদেরকে আমরা মালয়েশিয়া জনশক্তি পাঠানোর ক্ষেত্রে বাধা দিচ্ছি আপাতত, তারা কি অন্য দেশে জনশক্তি রপ্তানি পাঠাতে পারছে? না না, অবশ্যই না। তারা কোথাও পাঠাতে পারছে না? না না না, That's যারা good. আমি সেটাই জানতে লাইসেন্স চাচ্ছি। স্থগিত রাখছি না আমরা, বেশ কিছু রিক্রুটিং আচ্ছা, এজেন্সি যারা আচ্ছা, আপনার আচ্ছা। এমন কোন ধরন ঘটনা ঘটাচ্ছে যেখানে আমরা লাইসেন্স স্থগিত করছি, সে কোনো দেশেই পাঠাতে পারছে না। জি। তো স্থগিত থেকে যাচ্ছে, সাময়িক হোক কিংবা Fine. না, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এখন লোক পাঠানোর পরে আপনাদের মনিটরিং সিস্টেম কেমন? কোনো যদি অনিয়ম হয়, দুর্নীতি হয়, সেটা ডিটেক্ট করবার মতো কি ক্ষমতা আছে বা কি পদ্ধতি আছে আপনাদের? হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে দেখেন, একটা বাইরা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানটায়, করাই খুব উচিত। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই করছে উচিত, এখানে। হ্যাঁ। তাদেরও আমি বক্তব্যে দেখছি, তাদের এজেন্সি, তাদের প্রত্যেকটা সদস্যদেরকে বলা হচ্ছে যেটা আমাদের এমইউতে এসছে সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব। আমার কর্মী বাছাইয়ের ক্ষেত্রে আমরা এমইউকে ফলো করব, আমরা মাইগ্রেশন কস্ট নেওয়ার ব্যাপারে এমইউকে ফলো করব। ওনাদের তরফ থেকে একটা চাপ আছে। আমি আশা করছি যে বাইরের যারা সদস্য যারা কাজ পাবেন, যারা আপনার এই প্রসেসের মধ্যে আসবেন, তারা আমাদের এই এমইউকে ফলো করবেন, সম্মান করবেন, এবং যারা করবেন না তাদের বিরুদ্ধে তো সরকার ব্যবস্থা নেবেই। নিশ্চয়ই নেবে। জনাব আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যেটা হয় যে লোক পাঠানোর পরে অনেক অভিযোগ শুনে থাকি প্রায়, যে এমপ্লয়াররা ঠিক মতো পয়সা দিচ্ছেন না বা প্রতারিত হচ্ছে শ্রমিকরা, এটাও হয়। তাদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য বাড়তি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা কি চিন্তা করছেন? আপনি দেখুন যে এই সিস্টেমটা যদি আপনি দেখেন যে এটাতে এমনভাবে এটাকে ডিজাইন করা যে অতীতের যত প্রবলেম হয়েছিল মালয়েশিয়াতে, যে সমস্ত কারণে মালয়েশিয়া বন্ধ হয়েছিল, যে সমস্ত কারণে মালয়েশিয়ার ইমেজ নষ্ট হয়েছিল, যার জন্য মালয়েশিয়া হিউম্যান ট্রাফিকিং টায়ার 3 ওয়াচ লিস্টে চলে গেছিল, এই সবগুলি বিবেচনা করে এখন এমন করা হয়েছে রাইট একটা ওয়ার্কার এখান থেকে যেদিন তার অ্যাপ্রুভাল বেরোলো, যেদিন কলিং ভিসা বেরোলো, যেদিন মেডিকেল হলো, যেদিন ভিসা হলো, যেভাবে ট্রাভেল করতেছে, এ পুরো একটা গেটওয়ে একটা সফটওয়্যারে আমরা দেখতে পারতেছি। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, বাইরা সদস্যরা যারা কাজ করবে তারা এটা সিঙ্গেল উইন্ডো সিঙ্ক্রোনাইজিং সিস্টেম বলে, তারা এটা দেখতে পাবে এই ওয়ার্কারটা ঠিক মতো গেল কিনা, কোন ক্যাটাগরিতে গেল, কাজ পেলো কিনা, সবকিছু ধন্যবাদ জনাব রুহুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব জাভেদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আর শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।